নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু এই প্রশ্নটাই এবার উঠে আসছে, ওরে তোরা এবার একটু থামবি? বিশ্ব বাজারগুলো যে বড় বিরক্ত হয়ে যাচ্ছে। এই বলছি শান্তি চুক্তি হতে চলেছে, শান্তির পথে দুটি দেশই হাঁটছে, অর্থাৎ ইরান এবং আমেরিকা তারা নাকি চুক্তির এতটাই কাছাকাছি চলে এসেছে যে যে কোনো মুহূর্তে যে কোনো ঘন্টায় তাদের শান্তি চুক্তি সম্পাদিত হয়ে যাবে। বাস্তবিকভাবে যারা জিও পলিটিক্স ঘাঁটাঘাঁটি করেন তারা জানেন যে যেভাবে ইরান এবং আমেরিকা বিগত 40 বছর ধরে অত্যন্ত অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে পরস্পরের তারা বিরোধিতা বা শত্রুতা করে চলেছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা সম্পূর্ণ শান্তি চুক্তি সই করে ফেলবে এমন একটা ব্যাপার দাঁড় করানোই ভীষণ ডিফিকাল্ট। এবং খুব স্বাভাবিকভাবে যেভাবে শান্তির কথা এগোচ্ছে, ঠিক মাঝে মধ্যেই কিন্তু আমেরিকা ইরানের ওপর গিয়ে বোমাবর্ষণ করে আসছে, ইরান আমেরিকার ওপর বোমাবর্ষণ করে আসছে। ফলে তো যা হবার তাই হচ্ছে। বিগতকাল ক্রুড অয়েল $90 কাছাকাছি চলে গিয়েছিল, ব্রেন্ট ক্রুড সেটা $96 প্রতি ব্যারেলের কাছাকাছি ট্রেড করছিল। যে মুহূর্তে ইরান এবং আমেরিকা পরস্পরের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ করা শুরু করলো, আজকে সকালবেলা অর্থাৎ 28 তারিখ আমরা দেখতে পেলাম যে ক্রুড অয়েলের দাম, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 3 থেকে 3.5% লাফিয়ে উঠলো। যদিও যে মুহূর্তে আমি এই ভিডিওটা করছি, তেলের দাম আবার বেশ খানিকটা কমে এসেছে। ক্রুড অয়েল আবার $90 কাছাকাছি ট্রেড করছে বা কিছুটা নিচে নেমে ট্রেড করছে, ব্রেন্ট ক্রুড আবার $95 কাছাকাছি নিচে নেমে ট্রেড করছে। অর্থাৎ এই মুহূর্তে যেটা চলছে যে ইরান এবং আমেরিকা পরস্পরের সামরিক ঘাঁটি আক্রমণ করলেও এ ব্যাপারে অন্তত বিশেষজ্ঞদের মধ্যে কোনো সন্দেহ নেই যে দুটি দেশ লড়তে লড়তে ক্লান্ত হয়ে গিয়েছে, তারা একটি সুদীর্ঘ লড়াই চালিয়ে যেতে পারবে না, পারছে না বা চাইছে না। এমতো অবস্থায় আমাদের বাজার সেটাও কিন্তু আপাতত দিশাহীনভাবে ঘোরাফেরা করছে একটি গণ্ডির মধ্যে। মোটামুটি ধরে রাখুন 22,800 থেকে 24,500 মধ্যে যে গণ্ডি, সেটা বিগত প্রায় 2-3 মাস ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যেই ট্রেড করে যাচ্ছে, অর্থাৎ ভীষণ রেঞ্জ বাউন্ড কিন্তু ট্রেডিং চলছে। এইবার খেয়াল করে দেখুন যে এশীয় মার্কেটগুলো বিগত কাল অবধি দারুণভাবে উত্থান দেখিয়ে চলেছিল এবং এশীয় মার্কেটগুলো যে 2026-এ অত্যন্ত স্ট্রং র্যালি করেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এতটা র্যালি করা সত্ত্বেও, অর্থাৎ যেখানে কসপি প্রায় 100%, তাইওয়ান প্রায় 40%, জাপানের নিক্কেই সেটা সুদীর্ঘ প্রায় 3 দশক পর র্যালি করা শুরু করেছে, সেইগুলোর দেখে মনে হচ্ছিল ভারতের শেয়ার বাজার তাহলে কি সত্যি সত্যি পিছিয়ে যাচ্ছে। বাস্তব যেটা দাঁড়াচ্ছে, এই মুহূর্তে যে র্যালিটা চলছে বিশেষ করে বিভিন্ন এশীয় শেয়ার বাজারের মধ্যে, এ ব্যাপারে এটাও কোনো সন্দেহ নেই যে এটা এআই ড্রিভেন র্যালি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন র্যালি। এবং যে সেক্টরসগুলো, আবার রিটারেট করছি, যে সেক্টরসগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, তাদের শেয়ারসগুলোতে বা সেই কোম্পানির শেয়ারগুলোতেই কিন্তু সর্বাধিক র্যালি চলছে। কিন্তু এর সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে অতীতে আমরা ইন্টারনেট, বিশেষ করে ইন্টারনেট বাবল বা .com বাবলের সময় কিন্তু বিভিন্ন যে ইনফরমেশন টেকনোলজি স্টকসগুলো দেখেছিলাম, সেইগুলোতে দুর্দান্ত র্যালি দেখেছিলাম, অত্যন্ত কম সময়ের মধ্যে র্যালি দেখেছিলাম। এবং কোনো কোম্পানির যদি নামের সঙ্গে ইনফরমেশন টেকনোলজি যুক্ত থাকতো, সেই কোম্পানিতে ইমিডিয়েট র্যালি শুরু হতো। হ্যাঁ, এইটা ইউফোরিয়া স্টেজে চলে গেছে এশীয় মার্কেটগুলোর বিভিন্ন এআই কোম্পানিগুলোতে, এটাও বলা যাচ্ছে না। তার কারণ যেভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আগ্রহ সৃষ্টি হয়েছে, তার পাশাপাশি কিন্তু তারা তাদের কোয়ার্টারলি রেজাল্টস প্রত্যেক কোয়ার্টারে দুর্দান্তভাবে বৃদ্ধি করে, অর্থাৎ প্রফিটেবিলিটি বৃদ্ধি করে, সেলস বৃদ্ধি করে দেখিয়ে দিচ্ছে যে তাদের ওপর বিশ্বাস করে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ঠকে যাননি। যা আমাদের বাজারের কথা আসি, এই মুহূর্তে আমাদের বাজার, খুব সত্যি কথা যদি বলতে হয়, এই মুহূর্তে আমাদের বাজার ট্র্যাডিশনালি এখনো ম্যানুফ্যাকচারিং, বিশেষ করে এখন
আমরা সার্ভিস ওরিয়েন্টেড বাজার হিসাবে ধরা যেতে পারে। তার ফলে যে নতুন যে ধরনের ব্যবসা উঠে আসছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে ব্যবসাগুলো, সেইগুলোতে আমাদের এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমরা এখনো সেই স্তরে পৌঁছাইনি যেই জায়গাটায় আমরা খুব লিপফ্রগিং করে আমরা সেই টেকনোলজিতে, মানে সেই টেকনোলজির কাছাকাছি পৌঁছে যেতে পারবো বা সেই ধরনের ডেভেলপমেন্ট করতে পারবো। কিন্তু আমরা, এইটা সৌভাগ্য আমাদের যে আমরা রিয়েলাইজ করেছি যে আমাদের যে সেক্টরসগুলো সর্বাধিক ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে, সরকারের অনুগ্রহ প্রয়োজন রয়েছে, ফোকাস এবং লাইমলাইটের প্রয়োজন রয়েছে, তার মধ্যে ডেফিনেটলি রয়েছে সেমিকন্ডাক্টরস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। ডেটা সেন্টার্স, কারণ সেমিকন্ডাক্টরস, ডেটা সেন্টার্স, গ্রাফিক প্রসেসিং ইউনিট, জিপিইউস, এইগুলো ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যাই বলুন না কেন সেটা করা সম্ভব নয়। সুতরাং ফোকাস এখন কিন্তু আমাদের যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আনতে হয়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপমেন্টের উপর আনতে হয়, তার পাশাপাশি যে অ্যাসোসিয়েটেড সেক্টরসগুলো রয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চালাতে গেলে বিপুল পরিমাণ এনার্জির প্রয়োজন রয়েছে এবং সেই এনার্জি কেবলমাত্র দিতে পারে রিনিউয়েবল এনার্জি। সুতরাং রিনিউয়েবল এনার্জি আমাদের ভবিষ্যৎ এবং সম্ভবত সেটা কেবলমাত্র ডিকেডাল ভবিষ্যৎ না, অর্থাৎ 10 বছর 15 বছরের গল্প না, হয়তো হতে পারে সেটা শতাব্দীর গল্প হয়ে দাঁড়াতে পারে। কারণ আমাদের কাছে পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস আর কত কত বছরের জন্য গোটা পৃথিবীতে রয়েছে, খুব বেশি হলে 50 থেকে 70 বছর, তার বেশি কিন্তু আমাদের কাছে প্রাকৃতিক গ্যাস বা তেলের ভান্ডার নেই, সেটা একদিন শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের রিনিউয়েবল এনার্জির উপর আমাদের ডিপেন্ড করতেই হবে। অতি উন্নত মানের সেমিকন্ডাক্টরস, অতি উন্নত মানের জিপিইউস, অতি উন্নত মানের ডেটা সেন্টার্স, অতি উন্নত মানের রিনিউয়েবল এনার্জি, এবং খুব স্বাভাবিকভাবে যেটার কারণে আমরা লাগাতার ভুগে চলেছি, সেটা বিগত 2 বছর বলুন, 1 বছর বলুন, যুদ্ধ শুরু হওয়ার, অর্থাৎ ইরান ইরাক যুদ্ধ শুরু, মানে মাফ করবেন, ইরান আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে শুরু করেছি। দেখুন, বিগত কয়েকদিনের মধ্যে 4 বার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে, এবং কেন বেড়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু এর সঙ্গে এটাও আমাদের বুঝতে হবে যে আমাদের বিদেশি ক্রুড অয়েলের ওপর নির্ভরশীলতা না কমালে সমূহ বিপদ। আমাদের অর্থনীতির জন্য সাধারণ মানুষের উপর চাপ ক্রমাগত বৃদ্ধি পাবে, মূল্যবৃদ্ধির আশঙ্কা ক্রমাগত বৃদ্ধি পাবে, এবং স্ট্যাগফ্লেশনারি কন্ডিশন যদি ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারে, যদি আমেরিকাতে আসতে পারে, সুতরাং ভারতবর্ষ তো পৃথিবীর বাইরে নয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনীতি হওয়া সত্ত্বেও, যেহেতু আমাদের এনার্জি সিকিউরিটির জন্য আমাদের তেল এবং গ্যাসের উপর অধিকাংশই ডিপেন্ডেন্স যেহেতু বিদেশি দেশগুলোর উপর, এবং এমন সমস্ত দেশের উপর যেখানে বর্তমানে তীব্র যুদ্ধ চলছে, যেখান থেকে গ্যাস এবং তেল আনানোটাই এতখানি ডিফিকাল্ট হয়ে পড়ছে যে আমাদের ক্ষেত্রে সেটা ক্রমাগত, আমাদের অর্থনীতির ক্ষেত্রে সেটা ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। সুতরাং সরকারের এখন যেটা মূল প্রশ্ন দাঁড়াচ্ছে যে কি করে সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদেরকে কি করে পেট্রোল বা ডিজেল খরচ কমানো যেতে পারে, বা বিভিন্ন কর্পোরেটস বা বিভিন্ন ইন্ডাস্ট্রিজ যারা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করে তাদেরকে এটা বলা যে ভাই তোমরা পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কমাও। এর কারণেই ইথনল সেক্টর এতখানি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আগে আমরা প্রথমে যেটা আমরা দেখছিলাম যে ইথনলের সঙ্গে পেট্রোল ব্লেন্ডিং চলছিল, সেটা 20-80 রেশিওতে চলছে। এরকম হতে পারে ভবিষ্যতে আমরা 30-70 রেশিওতেও ইথনল পেট্রোল ব্লেন্ডিং করতে পারি, অর্থাৎ 30% ইথনল এবং 70% পেট্রোল, যাতে আমাদের বিদেশি আমদানির উপর নির্ভরতা কমানো সম্ভব হয়। তবে সরকার কিন্তু এটাও আমার যতদূর ধারণা যে সরকার নিঃসন্দেহে এটা রিকনসিডার করছেন যে এই মুহূর্তে ইলেকট্রিক ভেহিকেলকে কিভাবে সর্বাধিক সংখ্যায় মাঠে নামানো যায়, অর্থাৎ জনসাধারণের ব্যবহারের জন্য কাজে লাগানো যায়। এবং সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা ইলেকট্রিক বাসেস বলুন, সেটা 4 চাকা বলুন, সেটা 3 চাকা বলুন, সেটা 2 চাকা বলুন। তার মানে আমাদের ফোকাস, সরকারের ফোকাস রিনিউয়েবল এনার্জির ওপর তো থাকবেই, সেমিকন্ডাক্টর ডেভেলপমেন্টের ওপর তো থাকবেই, ডিফেন্স সিস্টেমের ওপর অবশ্যই থাকবে। ভারতকে শক্তিশালী করার জন্য আমাদের শক্তিশালী একটা ডিফেন্স মানে সেক্টর থাকাও প্রয়োজনীয়, এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, যদি আমাদের বিদেশি এনার্জির উপর নির্ভরতা কমাতে হয় তাহলে ইলেকট্রিক ভেহিকেলের ভারতবর্ষের নামানোটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। সেই ক্ষেত্রে সেই ধরনের কোম্পানি যারা ইলেকট্রিক ভেহিকেলস অলরেডি প্রোডাকশন করা শুরু করে দিয়েছেন, যাদের মার্কেট
ক্যাপচারটা মানে বিশেষ করে মার্কেট শেয়ারটা ভারতবর্ষে সর্বাধিক রয়েছে। যারা মার্কেটে বিশেষ করে ভারতীয় মার্কেটে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে যারা খুব ডমিনেন্ট ফোর্সেস এবং যারা কোয়ালিটি যারা ভেহিকেলস তৈরি করছে, আবার বলছি 2 চাকা বলুন, 3 চাকা বলুন, 4 চাকা, শুধু তাই না, এটা দেখলেই হবে না, এমন কোম্পানিজও আমাদের দেখতে হবে যারা কিন্তু প্রফিটেবল কোম্পানি। বিশেষ করে অটো সেক্টরের কথা বলছি, অটোতে পেট্রোল এবং ডিজেল ভেহিকেলস সঙ্গে সঙ্গে উঠে যাবে না, এইটা আমাদের বাস্তবটা মেনে নিতে হবে। আজ থেকে 20 বছর পরেও পেট্রোল ডিজেল গাড়ি আমরা ব্যবহার করব বা সিএনজি গাড়ি আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের তখনই নির্ভরতা কমবে যখন আমরা সম্পূর্ণভাবে ইলেকট্রিক ভেহিকেলস গাড়ি ব্যবহার করা শুরু করে দেব। ইলেকট্রিক ভেহিকেলসের একটা ইন্টিগ্রাল পার্ট কিন্তু ইলেকট্রিক ব্যাটারিজ, যেটা লিথিয়াম আয়ন ব্যাটারিজের উপর নির্ভর করে চলে। বর্তমানে সোডিয়াম আয়ন ব্যাটারি, জিঙ্ক আয়ন ব্যাটারিজ নিয়েও বিপুল কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে। সুতরাং কিন্তু এটা এত সহজ একটা টেকনোলজি নয়। লিথিয়াম আয়ন ব্যাটারিজ প্রুভেন অ্যান্ড টেস্টেড, এবং দুর্ভাগ্যবশত সর্বাধিক লিথিয়াম আয়ন ব্যাটারিজ যারা তৈরি করে থাকে সেটা কিন্তু চীনের মানে গোটা বিশ্বজুড়ে একছত্র আধিপত্য এই মুহূর্তে রয়েছে চায়না, এবং চায়নার ওপর বিশ্বের সমস্ত দেশের নির্ভরতা এতটাই বেশি যে আমেরিকা যতই মুখে বলুক না কেন আমরা বিশ্বের 1 নম্বর অর্থনীতি, বাস্তবে গোটা বিশ্বকে কন্ট্রোল করেছে চীন। এবং সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে চলেছেন যে মেক ইন ইন্ডিয়া গভর্নমেন্ট আপনাদের পাশে রয়েছে। দয়া করে ভারতবর্ষের নিজস্ব টেকনোলজি নিয়ে আপনারা নিজেদের ম্যানুফ্যাকচারিং শুরু করুন। যত চায়না নির্ভরতা আমরা কমাতে পারবো, যত আমাদের এনার্জি শক কম লাগবে, এনার্জি সিকিউরিটি যত আমরা বৃদ্ধি করতে পারবো, ততই ভারতবর্ষের অর্থনীতির জন্য মঙ্গল। সার্বিকভাবে ইনফ্লেশন কমবে, মানুষের উপর যে চাপ ইনফ্লেশনজনিত কারণে সেটা কমবে, যে অত্যাধিক জিওপলিটিক্যাল টেনশনের কারণে ভারতের অর্থনীতির ওপর চাপ আসে সেটা কমবে। যাই হোক, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ার অ্যাসেটের কিন্তু বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন তাহলে ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। যাই হোক, আজকে এখানে শেষ করব, এবং সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় যে এই ধরনের এপিসোড আপনাদের কাজে লাগছে, একান্তভাবে অনুরোধ করবো দয়া করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন বা এই চ্যানেলটাকে বুস্ট করার চেষ্টা করবেন। নমস্কার।